আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো নতুন করি, এর সূচনা সঙ্গীতের লাইন দুটো দিয়ে আমরা শুরু করলাম আমাদের আজকের আয়োজন নতুন করি। নিঃসন্দেহে এমন একটি রিয়েলিটি শো যেটি কিনা নতুন সম্ভাবনা খোঁজে, নতুন মেধার অন্বেষণ করে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আঞ্চলিক এবং বিভাগীয় বাছাই পর্ব শেষে চূড়ান্ত বাছাই পর্বে, এবং বিচারকের দায়িত্ব পালনে আছেন জনাব আবু হেনা রনি, রয়েছেন জনাব কাজল মৌলিক, রয়েছেন জনাব শাওন মজুমদার। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকের নতুন করির চূড়ান্ত পর্বে। দর্শক, আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাই নতুন করি 2025-এর চূড়ান্ত পর্বে। আমাদের প্রথম প্রতিযোগী রয়েছে ময়মনসিংহ থেকে ছোট্ট বন্ধু মাহিরা। চলে আসো। তোমার নামটি বলো। মাহিরা। আচ্ছা, তোমার পারফরম্যান্স আমরা দেখতে চলে যাই, তাহলে শুরু করো। হাওর জঙ্গল মহিষে সিং আঙ্গনবাড়ি মমি সিং, হাওর জঙ্গল মহিষে সিং আঙ্গনবাড়ি মমি সিং, আমার বাহে দুহানদার তার বাহে মাস্টার, আমার সিনা স্বামী কি মমি সিংগা বেডি, আমার সিনা স্বামী কি মমি সিংগা বেডি, গাড্ডা দইরা মাথাডা নুয়াইয়া মারাম একটা কুনি, উক্তা হইয়া মাটিতে পইরা কানতে থাকবি মিয়া, কানতে থাকবি মিয়া। এখন সিনা না হাকুরা সৈয়দ হো আমি কি মমি সিংগা বেডি, মমি সিংগা বেডি, মমি সিংগা বেডি। আমার সকালটা খুব যন্ত্রণার মধ্য দিয়ে শুরু হয়। আমি যে রুমে ঘুমাই তার পাশের রুমে আমার দাদা ঘুমায়। আমার দাদা বয়সের ভারে হাঁটা চলা করতে পারে না, তো পাশের রুম থেকে একটু পর পর আমাকে ডাকতে থাকবে, বলবে মাইরা এ মাইরা ওযু কইরা খাই দাঁড়ালো একটু আসি, কোরআন শরীফ পড়াটা শিখ, নাইলে তোরে বিয়া দেমে কিবা মানছে কইব, সেইটা হনা কোরআন শরীফ পড়াটাও পারে না। তারপর আমার ঘুম ভাঙবে না। এরপর আসবে আমার দাদি। দাদি এসে মাথার কাছে এসে বসে বলবে, বুবু ও বুবু আল্লাহ উঠটা পর, অনেক বেড়ে গেছে, তোর মায়া তোর সুস্থ দিব। তবু আমার ঘুম ভাঙবে না। এরপর আসবে আমার বাবা। আমার বাবা সিস্টেমটা একটু অন্যরকম। এসেই কম্বল ধরে টানবে, পায়ে কাতুকুতু দিবে, মুখে পানির ছিটা দিবে, তবু আমার ঘুম ভাঙবে না। এরপর আসবে আমার নানির বেটি, এসে বলবে এখন উড়স না, এখন উড়স না, সমিতা রেছি হাসন্ডকো হাসনুয়া দেম নাকি কয়ডা। এই শুনো আমার অবস্থা, পুরকি মুড়ি পুরকি মুড়ি পুরকি মুড়ি। আমার ফুপির নাম হালিমা। আমি একদিন আমার ফুপিকে বললাম, জানা তোমার নামটা তোমার লগে একদম জানা, আমরা জানি প্রতি 4টা জিনিস এক খালি, তোমার ফুলাফল নিল 2টা, তাইলে তুমি হালিমা কেমন হইলা? আমার কাকা একদিন সোফায় বসে বসে বিড়ি ফুঁকছিল আর টিভি দেখছিল। আমি তখন কাকার কাছে গিয়ে বললাম, সিরিয়াসলি বললাম, কাকা সব খাইও না, তা বালা না, তা খাইলে ফুসফুস নষ্ট হয়ে যা, আর ক্যান্সার পার মানুষ তাড়াতাড়ি বুড়ে যা। সে আমাকে কি উত্তর দিল আপনারা জানেন? বেশি পণ্ডিতি করিস না, বেশি পণ্ডিতি আমার ভালো লাগে না। আমি এটা সিগারেট খাইতাছি না, আমি এটা কয়েল জ্বালাইছি, কয়েলের দুয়াদা ফেডের ভিতরে মশা দিয়ে মারতাছি। আমার মা সবকিছুতে শুধু না 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 করে। খেলতে গেলে না, ঘুরতে গেলে না, টিভি দেখতে গেলে না, সব কিছুতে আমার মা শুধু না না না। আমি তখন একটা জিনিস চিন্তা করে দেখলাম, এটা তো আমার মায়ের দোষ না, এটা হলো আমার নানির দোষ। আমার নানি মায়ের নাম রেখেছে স্বপ্না। এই
এর জন্যই তো সবকিছুতে শুধু না 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 করে। আমার একটি পোষা বিড়াল আছে। বিড়ালটি একদিন এক ইঁদুর ধরে নিয়ে আসলো। বিড়ালের কামড়ে চাপে ইঁদুরটি ফটকে মেরেছে, ঠিক এইভাবে। আমি তখন একটা জিনিস চিন্তা করে দেখলাম, ইঁদুর দাঁত আর আমার দাঁত সেম সেম, তারও সামনে দুইটা বড়, আমারও সামনে দুইটা বড়। দেখেন দেখেন। আরো একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমার মা যখন আমাকে ঘাড়ে ধরে কেলানি দেয়, তখন আমার অবস্থাটাও ইঁদুরের মতোই হয়। আমি শুরুতে একটু উঠে দাঁড়িয়ে তোমাকে ইনফরমেশন দিতে চাই। পক্ষ থেকে তোমার জন্য মানে মার্কস তুমি পরে দেখতে পাবে, কিন্তু একটু বলি, তুমি যখন আসলে আমি তো আগেই ভেবেছি যে তুমি মনে হয় পারবে না, তুমি কথাই বলতে পারবে না, কিন্তু তুমি যে এত সুন্দর করে বলো এবং তোমার কিছু কিছু শব্দ যেগুলো কমেডির জন্য খুব দরকার, একটা আঞ্চলিক চুজ করেছো, মন একেবারে ভরে গেছে। প্রথম পারফরমেন্সে একেবারে হৃদয়টা জুড়িয়ে গেছে। মাহিরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার ওই জিনিসটা আমার ভালো লেগেছে, দাঁত এভাবে তুমি বের করলে খুব ভালো লেগেছে। আমি ভাবছি যে কথাই বলতে পারবে না, যখনই সে পারফরমেন্স করলো তার সব ধরনের কাঁপাকাঁপি বন্ধ, সব ধরনের নার্ভাসনেস শেষ। মানে সে যে একটা পারফর্মার, সে যে একটা মানে পুরা আমাদের এই পুরো মঞ্চটাকে সে নিয়ে নিছে, নিজে লিড করছে। সো মাহিরার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তিন বিচারকের গড়ের মার্ক আমাদের হাতে চলে এসেছে। মাহিরা পেয়েছে 89, পূর্ণবর্তী মার্কস পেয়েছে 100-র মধ্যে। মাহিরা, তুমি এত মার্কস যে পেয়েছো 100-র মধ্যে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো, রাগার মতোই একটা মার্ক তুমি পেয়েছো। এই মার্কের ভার নিয়ে তুমি অনেক দূরে এগিয়ে যাও সেই প্রত্যাশা করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে, দেখা যাক বাংলাদেশের কোন প্রান্ত থেকে তিনি এসেছেন। ছোট্ট বন্ধু, চলে আসো। কি নাম তোমার? দেবশ্রীদা সরণি। কোন ক্লাসে পড়ছো তুমি? তুতে। কোথা থেকে এসেছো? সিলেট। সিলেট থেকে এসেছো। তোমার পারফরম্যান্স আমরা দেখবো সবাই। 3 বন্ধু ছিল, একজন অন্ধ, একজনের নাই 2 পা, আর একজন ফকির। 3 বন্ধু একদিন নৌকায় করে ভিক্ষা করতে যাচ্ছিল। তখন নদীর মাঝখানে গিয়ে অন্ধ লোকটি বলে, দেখ দেখ বন্ধু, আকাশে কি সুন্দর তারা। যার নাই পা সে বলে, দেখ দেখ চোখে তো দেখে না, আবার আকাশে বলে তারা। ইচ্ছা করছে লাথি মেরে নদীতে ফেলে দিই। আর যে ফকির সে বলে, ফেলে দে, যত টাকা যাবে আমার যাবে। তখন নৌকা চালকটি বলে, হালার বোকা লোক, যার নাই চোখ আর সে দেখে তারা, যার নাই পা আর সে দিবে লাথি, আর যে হলো ফকির আর সে দিবে নাকি টাকা। ওকে, তাই তো, মানে পাড়ায় ও কি করে মারবে। আচ্ছা, ঠিক আছে। একদিন বল্টু স্যার বল্টুকে একটা প্রশ্ন করলো, বলো তো বল্টু, সূর্য কেন পশ্চিম দিকে উঠে না? বল্টু বলল, স্যার আমি যেদিন পরীক্ষায় পাশ করব সেই দিন উঠবে। শিক্ষক বলল, কেন? তখন বল্টু বলল, মা বলেছেন আমি যেই দিন পরীক্ষায় পাশ করব সেই দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে। একদিন একটা ছেলে ডাক্তার দেখাতে আছে। ছেলেটা অনেক মোটা ছিল। তখন ডাক্তার বলে, তুমি বেশি বেশি করে গেম খেলবে, তাইলে তুমি চিকনা হবে। তো তখন ডাক্তার বলে, তুমি কয়েকদিন পরে আবার আসবা। তখন ছেলেটা কয়েকদিন পরে আবার আসে। ডাক্তার ছেলেকে দেখে বলে, তুমি যেভাবে মোটা ছিলে সেভাবেই তো ছিলে, তুমি তো চিকনা হওনি। এখন ডাক্তার জিজ্ঞাসা করে, বলো তো তুমি কি কি গেম খেলেছো? ছেলে বলেছে, ফোনে খেলেছে গেম আর বসে খেলেছে দাবা। ভেরি গুড শাওন, তুমি আমাকে নিয়ে একটা যোগ বলছো, আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। একদিন আমার স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, বলো তো অর্নি, এমন একটা প্রাণী যে গাঙ্গেও থাকে নদীতে থাকে। আমি বললাম, স্যার ব্যাঙ। তখন স্যার বলল, ভেরি গুড, এরকম আরো 4টা প্রাণীর নাম বল। আমি বললাম, স্যার এত সহজ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের ভাই, ব্যাঙের বোন। ওকে, ভেরি গুড, ভেরি গুড। অর্নি দারুণ। আমাদের ক্লাসে আমাদের স্যার আমাদেরকে বলে, তোমাদের একটা ভালো কাজ করা উচিত। আমি বলি, স্যার আমরা তো ছোট মানুষ, আমরা কি ভালো কাজ করতে পারি? স্যার বলে, তোমরা রাস্তার বৃদ্ধ মানুষকে রাস্তা পারাতে সাহায্য করবে, এটাই তোমাদের ভালো কাজ। আমরা পরের দিন স্যারকে বলি, স্যার আমরা একটা ভালো কাজ করেছি। স্যার বলে, কি ভালো কাজ? আমরা বলি, স্যার আমরা রাস্তার একটা বৃদ্ধ মানুষকে রাস্তা পারাতে সাহায্য করেছি। স্যার বলে, ভেরি গুড, কিন্তু একটা বুড়িতে রাস্তা পারাতে তোমাদের 4 জন কেন লাগে? আমি বলি, স্যার বুড়ি কি আর সহজে রাস্তা পারাইতে স্যার, ওরা তো টাইম না চেষ্টা পারাই দিচ্ছে। ওকে, খুব হেল্প করতে পারি। ঠিক আছে, খুবই সুন্দর, সাবলীল ছেলে, বুড়িকে রাস্তা পার করেছো, ভালো কাজ করছো। আরেকটা ভালো কাজ করছো, তুমি আমাকে নিয়ে যোগ বলছো।
তো সব মিলিয়ে ভালো, দেখা যাক কী হয়, আশা করি ভালো কিছু হবে। অর্নি, তুমি গড়ে পেয়েছো ৭১.66। বাহ, হ্যাপি তুমি? স্কুলে নাকি আরেকটু বেশি মার্ক পাওয়া হয়। অনেক মার্ক পেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ছোট্ট ছোট্ট বন্ধুদের কৌতুক যে পারফরমেন্স আমরা দেখছি, নিশ্চয়ই কৌতুকের মঞ্চ জমে উঠেছে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে, দেখবো আগের 2 প্রতিযোগীকে টেক্কা দিতে কতটা পারে। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। এবারে আসছে সুবাইতা বিনতে করিম, চলে আসো। সুবাইতা, তুমি কোথা থেকে এসেছো? চট্টগ্রামের লক্ষ্মীপুর থেকে। চট্টগ্রামের লক্ষ্মীপুর থেকে এসেছো। জি। তোমার পারফরমেন্স আমরা দেখবো, তুমি কনফিডেন্ট তো? জি। তাহলে দেখা যাক তোমার পারফরমেন্স। আমার অসুস্থ মাকে বলি, তোমার কি হয়েছে মা? টিবি। আমি কি বলি জানেন স্যার, ভালোই হয়েছে, আর অন্যের বাসায় টিভি দেখতে যেতে হবে না। বাবাকে বলি, আমি দূরে জিনিস দেখতে পারি না, একটা চশমা কিনে দাও। ওইটা কি বলতো? ওটা তো সূর্য। ওরে দুষ্টু, আর কত দূরে দেখতে চাস? শুধু একবার ভোট দিয়ে দেখুন, উন্নয়নের জোয়ারে ডুবিয়ে দেব। কিন্তু এখন যে বন্যার পানিতে ডুবে আছি, তার কি হবে? গুড গুড। বলেন তো স্যার, ক্লাসমেটদের সাথে ঝগড়া করা উচিত নয় কেন? কেন কেন কেন? কারণ পরীক্ষার সময় কার পিছনে সিট পড়ে বলা তো যায় না, তাই। দারুণ দারুণ। মাকে বলি, আমার বন্ধু বান্ধবরা বাসায় বেড়াতে এলে তুমি বাসায় সব দামি জিনিস লুকিয়ে রাখবে। কেন রে? তোর বন্ধু বান্ধব সবাই চোর নাকি? না, আসলে এগুলো আমি ওদের বাসা থেকে চুরি করেছিলাম তো, তাই। আচ্ছা, ওকে, ভেরি গুড। একদিন ছেলে তার মাকে বলল, জানো মা, আমাদের টয়লেটটা অনেক ভালো, দরজা খুলে লাইট জ্বলে আর দরজা বন্ধ করলে লাইট অফ হয়। মা বলল, ওরে বদে হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস? একদিন মা আমাকে বলল, বলো তো সুবু, ব্যানানা শব্দের অর্থ কি? আমি বলি, যার নানা নাই তাকেই ব্যানানা বলা হয়। ভেরি গুড। বাবা বলেন, সারাদিন ফেসবুক দেখা বন্ধ করো, এই ফেসবুক তোমাকে ভাত দেবে না। আমি বলি, হ্যাঁ বাবা, ভাত দেবে না তো ঠিক, কিন্তু ভাত রান্না করা মানুষ তো দেবে। আচ্ছা, ওকে। কাকু, 1 কেজি আলু দিন তো, ছোট ছোট দেখে দিবেন। সে কি, সবাই তো বড়গুলো নিতে চায়। বড়গুলো বড্ড ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়। আচ্ছা, আচ্ছা। ডাক্তার সাহেব, আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, আমি মনে হচ্ছে 1 মিনিটও বাঁচবো না। 5 মিনিট বসুন, দেখছি কি করা যায়। ডাক্তার বললেন, সরি মিস্টার খান, আপনার বাঁচার আশাই নেই। শেষ ইচ্ছা হিসেবে আপনি কি কারোর সঙ্গে দেখা করতে চান? রোগী বললেন, হ্যাঁ, একজন ভালো ডাক্তারকে দেখাতে চাই। ওকে। 2 চাপাবাজের মধ্যে কথোপকথন। প্রথম চাপাবাজ বলল, আমি এতই গরম চা খাই যে কেটলি থেকে শুধু মুখে ঢেলে দিই। দ্বিতীয় চাপাবাজ বলল, কি বলিস, আমি তো চা পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি। একজন বিদেশি আরেকজন বাঙালিকে বলল, হাউ আর ইউ? বাঙালি বলল, কিসের হাডুডু, দেখছেন না মাছ ধরছি। বিদেশি বলল, হাউ মাছ? বাঙালি বলল, ইলিশ মাছ। বিদেশি বলল, ইউ আর ফানি। বাঙালি বলল, হ্যাঁ, নদীতে অনেক পানি, নেমে দেখবেন নাকি? আচ্ছা, বিদেশি বলল, ওকে। বাঙালি বলল, ওকে চিনো না, ও আমার ভাই বল্টু। ওকে 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 ওকে। তোমার খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আরো ভালো হবে। সুবাইতা বিনতে করিম, তুমি পেয়েছো গড়ে 83।
83 মার্কস তুমি পেয়েছো, অনেক মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক শুভকামনা, আবারও দেখা হবে তোমার সাথে। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারে আমাদের প্রতিযোগী রয়েছে শাওকাত ওয়াসিদ। শাওকাত, সিলেট থেকে এসেছো তুমি, চলে আসো ছোট্ট বন্ধু। সিলেটের কোথায় থাকো? সুনামগঞ্জ। সুনামগঞ্জে। আচ্ছা, তোমার পারফরমেন্স আমরা দেখবো, তাহলে এবারে শুরু করা যাক। জি। আগে বড় লোকেরা পয়সার বিনিময়ে গরিব মেয়েদের নাচ দেখতো, বলতো নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে। আর এখন সেই বড় লোকের মেয়েরাই টিকটকে নাচ দেখিয়ে তাদের বাপদাদার ঋণ শোধ করছে। স্যার সব কি ধরনের নাম? 80 বছরের বুড়া, তার নাম শিশু মিয়া। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তার নাম বাদশা মিয়া। চোখে একটু কম দেখে, তার নাম নজর আলী। রোজা নামাজের খবর নাই, তার নাম ইমান আলী। গায়েতে ফোসা গন্ধ বের হয়, তার নাম কি জানেন? কি? আতর আলী। 4 বাচ্চার মায়ের নাম কি জানেন? তার নাম হালিমা, কিন্তু তাকে সবাই ব্যঙ্গ করে বলে হালির মা। আমি ক্লাস 2 এর এক ছাত্রীকে প্রাইভেট পড়াচ্ছিলাম। আমি তখন তাকে বলতে বললাম, বলো তো 21। সে বলল টুনটুনি মান। বলেন তো পৃথিবী কি দিয়ে তৈরি? কি? পৃথিবী, এই 3টা অক্ষর দিয়ে। আপনার ছোট ছোট ফল হয়েছে, এত বড় না, ছোট ছোট ফল হয়েছে। আপনার পাড়া প্রতিবেশী কি বলবে? কি বলবে? বলবে টেনশন করিস না, মেডিসিন নে, ভালো হয়ে যাবে। আপনার ফ্রেন্ড কি বলবে? কি বলবে? বলবে মামা তুই বিশ্বাস কর, আমার নানাও এই রোগে মারা গেছে, তুই আর বাঁচবি না মামা। আর আপনার বেস্ট ফ্রেন্ড কি করবে? কি করবে? ও মনে করেন এসে নগদে, কি মামা কি অবস্থা? তোমার সবকিছু ফাইন, আমার ভালো লেগেছে তোমার। গড়ে তুমি পেয়েছো 89.66। খুশি হয়েছো? একের পর এক দুর্দান্ত সব পারফরমেন্স। আমরা চলে যাব পরবর্তী পারফরমেন্সে। আমাদের এবারের প্রতিযোগিতা রয়েছে জাফিরা দানিন মুনম। মুনম, তুমি কোথা থেকে এসেছো? নেত্রকোনা। নেত্রকোনা থেকে এসেছো। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। কেজিতে পড়ছো? 1 ওয়ানে পড়ছো? ইটস ওকে। তোমার পারফরমেন্স তাহলে আমরা এবার দেখব। একদিন এক চোর জুতার দোকানে চুরি করতে গেল। তারপর তাকে মালিক দেখে ফেললো, তাকে কিছু মারধর করে ছেড়ে দিল। কয়েকদিন পরে ওই চোর আবারও আসলো। যথারীতি আবারও সে ধরা খেলো মালিকের কাছে। মালিক বলল, তোর কি লজ্জা শরম নাই, তুই আবারও এসেছিস? চোর বলল, স্যার আমার কি দোষ, আপনার দোকানের সামনেই তো লেখা ছিল। ধন্যবাদ, আবার দেখা হবে। বাহ, সুন্দর। জাফিরা, তুমি এইটুকু বয়সে যে এত সুন্দর যোগ বললে আমার খুবই ভালো লেগেছে। তো তুমি আরো ভালো করবে ভবিষ্যতে। ছোট্ট বন্ধু মুনম, তোমার গড় মার্কস আমাদের হাতে চলে এসেছে 71.33। অনেক মার্কস পেয়েছো তুমি, খুশি হয়েছো? প্রিয় দর্শক, চলছে নতুন করে 2025-এর চূড়ান্ত পর্বের বাছাই। এবারে প্রতিযোগী আসছে খুলনা থেকে। খুলনা থেকে আমাদের প্রতিযোগী সাবিক সাদত। তোমার নামটা আরেকবার বলো। সাবিক সাদত। তুমি কোথা থেকে এসেছো? খুলনা থেকে। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। তোমার পারফরম্যান্স তাহলে আমরা দেখে ফেলি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, যখন খুশি কুকুর ডাকে ঘেউ ঘেউ ঘেউ। সম্মানিত বিচারক মণ্ডলী, একদিন বিজ্ঞান ক্লাসে স্যার আমার কাছে জিজ্ঞেস করলো, সাবিক, তোর এমন জায়গায় কোনো ফিলিং স্টেশন নেই, তোর গাড়ির তেল শেষ হয়ে গেল, তুই কি করবি? আমি বললাম, স্যার মোবাইল থেকে গ্রামীণ সিমটা খুলে চাকায় লাগিয়ে দেবো আর বলবো চলো বহুদূর। একদিন রহিম আর সাইকেলের পিছনে বসে যাচ্ছে। রহিম বলল, সাবিক আস্তে চালা, ভয় লাগছে। আমি বললাম, ভয় লাগছে, এক কাজ কর, আমার মতো চোখ বন্ধ করে থাক। একদিন পরীক্ষার আগে বিল্লাল আমার কাছে জিজ্ঞেস করলো, সাবিক আজকে কোণে একটু দেখাস, নাহলে ফেল করবো। আমি বললাম, তুই এমনিতেও ফেল করবি। ও বললো, কেন? আমি বললাম, কারণ আজকে ইংরেজি পরীক্ষা। আমাদের হাদু আঙ্কেলকে আপনারা তো চেনেনি। হ্যাঁ চিনি। একদিন ইন্টারভিউ দিতে হাদু আঙ্কেল গেল এক অফিসে। আঙ্কেলকে প্রশ্ন করা হলো, ধরে নিন আপনি একটি 20 তলা ভবনের 15 তলায় আছেন। এই সময় ভবনটিতে আগুন লেগে গেল, সবাই ছোটাছুটি শুরু করলো, আপনি কি করবেন? হাদু আঙ্কেল বলল, আমি কল্পনা করা বন্ধ করব। এটাই ভালো। একদিন পরীক্ষার হলে সবাই গণহারে দেখাদেখি করে লিখছে। আমি লিখলাম, শাহজাহান দুঃখের সময় ভাঙিয়া পড়তেন না।
পিছনের বেঞ্চের এক বন্ধু এটা দেখে দেখে লিখলো, সাধারণ দুঃখের সময় জাঙ্গিয়া পড়তেন না। না, আমি রেন্টুর কাছে জিজ্ঞেস করলাম, রেন্টু তুই নতুন স্কুলে ভর্তি হয়েছিস, কেমন লাগে স্কুল? ও বলল, ভাইয়া যখন বন্ধ থাকে খুব ভালোই লাগে। গুড গুড গুড। এই তো একদিন আমি রেঞ্জকে বললাম, এই রেঞ্জ যা বাগানে পানি দিতে যা। রেঞ্জ বলল, আজ তো বৃষ্টি হচ্ছে। আমি বললাম, তাই কি, যা সাথে নিয়ে যা। নিয়ে যা। ওকে। একদিন ভোলানাথ বেঘরে ঘুমাচ্ছিল, স্ত্রীর ডাকাডাকিতে তার ঘুম ভেঙে গেল। সে রেগে মেগে বলল, বেশ তো ঘুমাচ্ছিলাম, ডাকছো কেন? তার স্ত্রী বলল, কেন আবার, তুমি তো রাতে ঘুমের ওষুধই খাওনি। ওকে। একদিন আমার নানা ভাই আর মামা বাজারে গেল, এক চোর মামার হাত থেকে মোবাইল নিয়ে দৌড়। নানা ভাই তার পিছনে ছুটছে তো ছুটছে, এক পর্যায়ে চোর হাঁপিয়ে গিয়ে বলল, না আর পারছি না, যান আপনি আপনার ছেলের মোবাইল নিয়ে যান। আমার নানা ভাই বলল, বেয়াদব, একথা ভুলে মুখে আনবি না, এই মোবাইলের জন্য আমার ছেলের পড়ালেখা সব শেষ। চোর বলল, তাহলে আর পিছন পিছন ছুটছেন কেন? আমার নানা ভাই বলল, ওরা অশিক্ষিত চোর, চার্জারটা তো নিয়ে যাবি, না হলে মোবাইল চার্জ দিবে কিভাবে? একদিন আমার নানা ভাইকে বলল, ও গো, তোমার ছেলের জন্য কোথাও টাকার এই শান্তি পাওয়া যায় না, যেখানে এরা কি ফুরুত হয়ে যায়। আমার নানা ভাই বলল, এক কাজ করো, টাকাগুলো ওর বইয়ের ভিতরে রাখো, পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদে থাকবে। একদিন রেন্টুকে আমি বললাম, রেন্টু শুনলাম তুই নাকি পরীক্ষায় পাশ করছস। রেন্টু বলল, হ্যাঁ। আমি বললাম, তা গত পরীক্ষায় ফেল করছিলি কেন? ও বলল, আর বলিস না, গত পরীক্ষায় ইংরেজি পরীক্ষার দিন বিজ্ঞান বই নিয়ে গেছিলাম, আর এইবার ঠিকটা নিয়ে আসছিলাম। আমার বন্ধু নাকি হারাই গেছে। ওর বাসায় গিয়ে দেখলাম ওর বাবা কম্পিউটারের সামনে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার আঙ্কেল, আপনার থানায় থাকার কথা, আপনি এখানে কেন? ওর বাবা বলল, গুগলে সার্চ দিচ্ছি, যদি আই খুঁজে দাও ডাউনলোড করে নেব। ভেরি গুড, ভেরি গুড। কিন্তু তোমার কন্টেন্ট গুলো আমার হৃদয়ে গেঁথে গেছে। অনেক Thanks. মজার তুমি যোগ বলেছো। তার চেয়ে ভালো লেগেছে তোমার বলার স্টাইলটা খুবই সুন্দর, এবং তোমার তুমি যেমন স্মার্ট, কিন্তু তোমার পারফরমেন্স আরো স্মার্ট। সাবিক সাদু, তুমি গড়ে পেয়েছো 85, অনেক ভালো মার্কস পেয়েছো, তোমার জন্য শুভকামনা। আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। আমাদের এবারে প্রতিযোগী আসছে ঢাকা বিভাগ থেকে। বিশাল বড় নাম, খান মোহাম্মদ আমির শেহজাদ মিহির। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5-এ। তাহলে আমরা তোমার পারফরমেন্স দেখে ফেলি। ওকে, শুরু করি। বাবা চেয়েছিল বড় হয়ে হব উকিল নয় তো ডাক্তার, বাবা চেয়েছিল বড় হয়ে হব উকিল নয় তো ডাক্তার, তাই রাস্তার মোড়ে কম টাকা দিয়ে কিনলাম পুরাতন চেম্বার, আর সেই থেকে আমি ডিগ্রি স্যার ডাক্তার। আশেপাশে আমার কোনো রোগী নেই তো? না, মানে সেই দিন আমার একটা রোগী এসে বলে, ডাক্তার আমার চোখের সমস্যা। আমি বললাম, এখানে কয় আঙ্গুল? সে বললো 5 আঙ্গুল। তাহলে তো তার কোনো চোখের সমস্যা নাই। বললাম, এই পত্রিকাটা পড়েন। সে পড়তে পারে না, বলে ডাক্তার সাহেব পড়তে পারতেছি না। আমি বলি, আরে দূর মিয়া, এটা আপনার চোখের সমস্যা না, এটা আপনার পড়ালেখার অভাব। আমি যে ছোটবেলা থেকে ডাক্তার হবো এটা আমি ছোটবেলা থেকেই জানি, কারণ আমার হাতে লেখা কেউ বুঝেই না। ওকে, তো বেশি কথা না বলি, ওই যে রোগী এসে বলছে, হ্যাঁ আসুন আসুন, বলুন আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, আমার তো প্রস্রাবে জ্বালা পোড়া। লাভ নাই, বাসায় চলে যান, মেশিন নষ্ট। আরে দূর, যে মেশিন দিয়ে পরীক্ষা করবো ওই মেশিন নষ্ট। ওই যে আরেকজন আসছে, হ্যাঁ আসুন। তো আপনার কি হয়েছে? ডাক্তার সাহেব, আমার না 3-4 দিন ধরে প্রস্রাব হয় না। মারাত্মক রোগ। আচ্ছা দেন আপনাকে চেক আপ করি। আজ সর্বনাশ, আপনার তো আর 3-4 দিন বাঁচবেন। 80টা বছর এমনিতেই পার করে ফেলছি, 3-4 দিন কোনো ব্যাপারই না, এমনিতেই চলে যাবে। আচ্ছা যান। ওই যে আরেকজন রোগী আসছে, হ্যাঁ আসুন। আপনার কি সমস্যা? ডাক্তার, আমি না ভুল করে একটা মার্বেল গিলে ফেলছি। আচ্ছা, হা করেন, হা। কই কিছু তো দেখা যায় না।
ডাক্তার সাহেব অনেক আগেই গিলে ফেলছি, এই রাস্তা দিয়ে দেখা আর সম্ভব না। আমি প্রত্যেকদিন রাত্রে ওষুধ সকালে খাই। এখন আমার মা আমাকে বকাঝকা করে, তুমি রাত্রে ওষুধ সকালে কেন খাই? আমি বলি যে মা তুমি চুপ করো, ওষুধ কি আর জানে এখন রাত নাকি সকাল? আবার আরেকটা বল। আমি প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠি কেন জানেন? সকাল সকাল যেতে কেউ আমার মুড না নষ্ট করতে পারে। ইদানিং আমার সময় খুবই খারাপ যাচ্ছিল, তাই বুদ্ধি করে ঘড়ির ব্যাটারি খুলে ফেলছি। খান মোহাম্মদ আমির শেহজাদ মিহির, তুমি মার্কস পেয়েছো 68। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এবারের প্রতিযোগী আবারও ঢাকা থেকে ফাইজা ফারিহা। তুমি ঢাকার কোথা থেকে এসেছো? রামপুরা থেকে। রামপুরা থেকে এসেছো। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। ক্লাস 3-তে পড়ছো। তাহলে তোমার পারফরমেন্স আমরা দেখে ফেলি। একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখে রেখেছিল যে ডাক্তারের ভিজিট 500 টাকা, আর যদি কাজ না হয় তাহলে ডাক্তার তাকে 1000 টাকা ফেরত দিবে। এখন একটি লোক ভাবলো যে আমার কাছে তো 500 টাকাই আছে, যাই আমি যে ডাক্তারবাবুকে বোকা বানায় 1000 টাকা নিয়ে আসি। সে গেল, সে বলল ডাক্তারবাবু আসতে পারি? ডাক্তারবাবু বললো হ্যাঁ আসুন। সে এসে বললো ডাক্তারবাবু আমি না কিছু স্বাদ পাই না, কোনটা লবণের স্বাদ, কোনটা চিনির স্বাদ, কোনটা ঝালের স্বাদ, আমি কিছুরই স্বাদ পাই না। ডাক্তারবাবু বললো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ওষুধ দিচ্ছি। এই নার্স 10 নম্বর ওষুধটা নিয়ে আসো তো। নিয়ে এসে দিল। সে বললো এটা খান তাহলে আপনি ঠিক হয়ে যাবেন। সে খেলো, সে খেয়ে বললো একটু ডাক্তার সাহেব এটা কি ওষুধ দিলেন, এটা তো কেরোসিন তেল। ডাক্তার সাহেব বললো এই যে আপনি টেস্ট পাইছেন, দেন আমার টাকা দেন। সে টাকা দিয়ে দিল। এখন হচ্ছে মানে সে আবার তার পরের দিন বলল যে সেদিনকে তো আমার কাছে 500 টাকা নিছে, আজকে আমি তার ডাবল 1000 টাকা নিয়ে আসবো। সে গেল, সে যে বলল ডাক্তারবাবু আসতে পারি? ডাক্তারবাবু বললো হ্যাঁ আসুন। সে বলল ডাক্তারবাবু আমার না স্মৃতিশক্তি চলে গেছে, আমি না কেউকে চিনি না। ডাক্তারবাবু বললো আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ওষুধ দিচ্ছি। এই নার্স 10 নম্বর ওষুধটা নিয়ে আসো তো। সে নিয়ে এসে দিল, বললো যে এটা খান আপনি তাহলে সুস্থ হয়ে যাবেন। তারপর লোকটি বললো এই যে আপনি কেরোসিন তেল দিয়েছিলেন ওই দিনকার, এবার আমি এটা খাবো না। পরে ডাক্তারবাবু বললো এই যে আপনি এখন স্মৃতিশক্তি চলে আসছে, এখন দেন আমার টাকা দেন। সে চলে। ফাইজা ফারিহা, চমৎকার পারফরমেন্স। যদি একটু জিজ্ঞেস করি এই যে কৌতুক কিভাবে শেখা হয়, ফোন দেখে অনলাইনে নাকি মায়ের কাছ থেকে? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে, মায়ের কথা শুনছিলাম এই জন্য জিজ্ঞেস করলাম। তোমার যদি মার্কসের কথা বলি, তুমি পেয়েছো গড়ে 71.66। দারুণ পারফরমেন্স, তোমার জন্য শুভকামনা। চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। এবারও ঢাকা থেকে আমাদের কাছে আসতে যাচ্ছেন এবারে জেরাল্ড বিশ্বাস। জেরাল্ড চলে আসো। আমরা আরো একজন ডাক্তার পেয়ে গেলাম, দেখা যাক সে কি নিয়ে এসেছে আমাদের জন্য। জেরাল্ড শুরু করি তবে। হ্যালো সবাই, হ্যালো। আমি ডাক্তার রাজু, বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস ডাক্তার। মানে এমন ডাক্তার রোগীরা আমার নাম শুনে সুস্থ হয়ে যায়। আচ্ছা। কাল মা বলল বাবা আমার অনেক মাথা ব্যথা করছে। মা চিন্তা করো না, এক্ষুনি ট্রিটমেন্ট। আমি 1 গ্লাস ঠান্ডা পানি মায়ের মাথায় ঢেলে দিলাম। এই রে আমার মাথা না তো বুক ঠান্ডা হয়ে গেছে। মা মাথা ব্যথা মানে মাথা গরম, তাই কুল কুল কুল। একদিন শুনলাম আমার বাবার গলা ব্যথা, তাই আমি সিরাপ খুঁজলাম। সিরাপের বোতলে নিয়ে আসলাম লঙ্কা সস। বাবা এক চুমুকে খেয়ে বলল ও আগুন জ্বলছে। বাবা তোমার গলার জীবন সব পুড়ে গেছে, তোমার গলা একদম পরিষ্কার। একদিন বোনের পেট ব্যথা হলো, আমি বললাম ওকে চিন্তা করো না, এক্ষুনি অপারেশন। যখনই ছুরি নিয়ে আমি বোনের থেকে এগিয়ে আসলাম, বোন এত জোরে দৌড় মারলো মনে হলো না অপারেশন চলছে, ম্যারাথন রেস চলছে। এই অপারেশন তো শেষই হয় নাই, কই যাস? তোর কাছে অপারেশন করতে আসলে আমি এমনি তো কাল তো বললো ডাক্তার রাজু আমি চোখে কিছু দেখতে পারি না। ডাক্তার রাজু
চোখের পানি তখন শুকিয়ে যাবে, তুমি তখন একদম পরিষ্কার দেখতে পারবে। তো এখনো পানি শুকানোর অপেক্ষায় বসে আছে। এটা ভালো লাগলো। হ্যাঁ এটাই তো আসলে। একদিন আমি নিজেই নিজের শরীর চেক আপ করলাম। থার্মোমিটার মুখে নিয়ে 5 মিনিট রাখলাম। 5 মিনিট পর থেকে কি ললিপপ ভেবে চুষে নিয়েছি। ওরে বাবা, এখন আমি কিভাবে মাপবো জ্বর আছে নাকি? তাই আমি ঠিক করলাম আগে ঠিক মতো পড়াশোনা করব, তারপর ডাক্তার হব। বলে আমার রোগীরা বলবে এই ডাক্তারের কাছে বসলে অলৌকিক ঘটনা। সবাই প্রার্থনা করবেন আমি যেন ডাক্তার হতে পারি। থ্যাংক ইউ। বাহ, এখন আমি অতীতে যাচ্ছি, মানে অফিসিয়াল টাইম পাস। official time pass। জেরাল্ডোর অ্যাক্টিং স্কিল নিয়ে আমি যদি একটু বলি, সেক্ষেত্রে ও যখন কাশছিল মনে হচ্ছে ওটা আসলে কোনো বৃদ্ধের কাশি। আমার ভীষণ ভালো লেগেছে ওই জায়গাটা। এবং জেরাল্ড, তোমার মার্কস জানতে যাচ্ছ তো, বিচারকটা কত মার্কস দিল তোমাকে এত তো প্রশংসার পরে? তুমি পেয়েছো 85.33। 85.33, অনেক মার্কস পেয়েছো তুমি। আমাদের এবারের প্রতিযোগী শাশ্বতী দেব সূচি, সে আসছে সিলেট থেকে। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5 এ। ক্লাস 5 এ পড়ছো। এই যে এত কষ্ট করে সিলেট থেকে এসেছো, আমি একটা দারুণ পারফরম্যান্স দেখতে চাই তোমার কাছ থেকে। শুরু করি তবে। একদিন শিক্ষক ক্লাসে এসে আমাকে বললেন, আচ্ছা তুমি একটি উভচর প্রাণীর নাম বলো তো। আমি বললাম স্যার ব্যাং। তারপরে স্যার বললেন ভেরি গুড, এখন তুমি আরো 4টা উভচর প্রাণীর নাম বলো। আমি তো পড়লাম বিপদে, আমি তো শুধু একটা উভচর প্রাণীর নামই জানি। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি বললাম স্যার এটা তো আরো সহজ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের ভাই, ব্যাঙের বোন। একদিন শিক্ষক ক্লাসে এসে পড়াচ্ছিলেন মহাপ্রলয়। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নামে কিছুই থাকবে না, সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। তখন আমি দাঁড়িয়ে বললাম, স্যার সবে বুঝেছি, কিন্তু একটা জিনিস বুঝিনি, সেদিন কি আমাদের স্কুল খোলা থাকবে না বন্ধ থাকবে? আমি ছোটবেলা থেকে অনেক কালো ছিলাম, এত কালো ছিলাম যে আমার পরিবারের লোকেরাই আমাকে ঠিকমতো আদর করতো না। এমনকি আমি যখন বাইরে যেতাম তখন আমি সাধারণ মর্যাদাটাও পেতাম না। একদিন রাগে, কষ্টে, দুঃখে মাকে বলেই ফেললাম, মা তোমরা কি আমাকে দত্তক নিছিলা? মা বললেন, যদি দত্তক নিতাম তাহলে তো একটু সুন্দর দেখে নিতাম রে মা। একদিন শিক্ষক ক্লাসে এসে আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি বলো তো ঢাকা কোথায় অবস্থিত? আমি সাথে সাথেই বললাম, স্যার খাটের নিচে। স্যার বললেন, এসব কি বলছো তুমি, ঢাকা খাটের নিচে অবস্থিত? আমি বললাম, স্যার ঠিকই তো বললাম। যখন বাসার মালিক এসে ভাড়া চাইতে আসে তখন আম্মু বলেন যে আব্বু ঢাকায় গেছে, কিন্তু তখন তো আব্বু খাটের নিচে থাকে। আমি ছোটবেলা থেকেই আইসক্রিম খেতে অনেক পছন্দ করি। একদিন আমি মায়ের সাথে আইসক্রিম খেতে গেলাম দোকানে। একটা আইসক্রিম খাওয়ার পরে মাকে বললাম, মা আরেকটা আইসক্রিম খাই, আরেকটা আইসক্রিম খাই। মা বললেন, না না বেশি আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লেগে যাবে তো। আমি বললাম, মা ঠান্ডা লাগবে না, আমি সোয়েটার পরে খেয়ে ফেলবো। আমার নানা আমাকে বললেন, শোনো তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি ভোরে তোমার পরিবারের সকলকে জেগে তুলাবে। তখন কিছুদিন ধরে আমি সেই দায়িত্ব পালন করছি না। আমার নানা আমাকে বললেন, কি রে তোকে যে বলেছিলাম আমার দায়িত্বটা পালন করতে, তুই তো এতদিন ধরে পালন করছিস না। আমি বললাম, না না তোমার দায়িত্ব পালন করার চেয়ে না করা ভালো, কারণ কি না তুমি আমাকে দেবে মাত্র 5 টাকা, আর আমার পরিবারের লোকেরা আমাকে বলেছে আমি যদি তাদের ভোরবেলা না ডাকি তাহলে তারা আমাকে 25 টাকা দেবে। সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার পারফরমেন্স অনেক ভালো ছিল। তুমি পেয়েছো গড়ে 77.33। 77.33, অনেক ভালো মার্কস পেয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থেকো। এবারে কৌতুক বিভাগের ক শাখা থেকে ছোট্ট বন্ধু আসছে মাইশারা জান্নাত। তুমি ঢাকা বিভাগ থেকে এসেছো, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2। মঞ্চে চলে এসেছো, এখন তোমার দায়িত্ব কি? আমাদের হাসানো। শুরু করো তবে। এই গান্ডু, তোকে একটা আমি প্রশ্ন করি,
তুই যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আজ টিফিনে তোকে আমি খাবো, আর তুই যদি উত্তর না দিতে পারিস তাহলে আজ টিফিনে আমাকে খাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন বল। একটা লোক সকালেও দাড়ি কেটেছে, দুপুরেও দাড়ি কেটেছে, কিন্তু বিকালে দেখি তার গালে বড় বড় দাড়ি। এর অ্যান্সার কি হবে বলতো? এই তুই কি পাগল? সব সময় আবোল তাবোল প্রশ্ন করিস। একটা লোক তো একবারেই দাড়ি কাটতে পারে না, একটা লোক 2 বার দাড়ি কাটে, আবার বিকেলেও পরে বড় বড় দাড়ি আছে। কি উত্তরটা কি পারবি না? না পারবো না, তো আমি বলে দিচ্ছি, নাপিত হবে রে, নাপিত। নাপিত। মাইশারা, এই কেলো করেছে রে, আমরা কিন্তু অনেক হেসেছি। তোমার ভালো লেগেছে? জি। কি মনে হচ্ছে কত মার্কস পেতে পারো তুমি 100-তে? 100-তে 98 পেতে পারি। 98 পেতে পারো? কিছু মার্কস হাতে থাকুক, আমি বলে দিচ্ছি কত পেয়েছো আজকের জন্য। তুমি পেয়েছো 63.66। এবারে কশাখা থেকে আমাদের আরো একজন ছোট্ট বন্ধু, মোহাম্মদ শারাফ আল আরহাম। আরহাম আসছে ময়মনসিংহ থেকে। প্রস্তুতি ভালো তোমার? জি। কনফিডেন্ট? জি। তাহলে শুরু করি আমরা। একদিন আমার বন্ধু নানাভাবে সাইকেল চালিয়ে আমাকে দেখাচ্ছিল। প্রথমে সে দেখালো সে 1 হাত ছেড়ে সাইকেল চালাতে পারে, তারপর সে 2 হাত ছেড়ে সাইকেল চালিয়ে আমাকে দেখালো, বন্ধু দেখ আমার 2 হাত নাই। কিছুক্ষণ পর সে 2 পা ছেড়ে সাইকেল চালিয়ে দেখালো, বন্ধু দেখ আমার 2 পা নাই। কিছুক্ষণ পর সে ধপাস করে পড়ে গিয়ে বলল, বন্ধু দেখ আমার সামনের 2টা দাঁত নাই। ওকে। একদিন এক লোক জীবনে প্রথমবার বিমানে উঠেছিল। সে বিমানে উঠে তার পাশের যাত্রীকে বলল, দেখেন ভাই, এত উপর থেকে মানুষগুলোকে কিরকম পিঁপড়ার মতো লাগছে। সেই যাত্রী বলল, এগুলো আসলেই পিঁপড়া, প্লেন এখনো ছাড়েনি ভাই। ওকে। একদিন এক দুষ্টু বাচ্চার জ্বর হলো, কিন্তু সে কিছুতে ঔষধ খেতে চাচ্ছিল না। তবে সে কলা খেতে খুব পছন্দ করত। তার বাবা কলার ভিতরে ওষুধটা লুকিয়ে দিয়ে তাকে খেতে দিল। কিছুক্ষণ পর তার বাবা এসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি কলাটা খেয়েছো? তখন সে বলল, হ্যাঁ খেয়েছি, কিন্তু কলার ভিতরে যে বীজটা ছিল সেটা ফেলে দিয়ে খেয়েছি। এক জামাই একদিন তার শ্বশুর বাড়িতে গেল। সে শ্বশুর বাড়িতে গিয়ে লাউ পাড়তে টিনের চালে উঠল। সে লাউ পেরে কিছুক্ষণ পর গড়াগড়ি খেয়ে নিচে পড়ে গেল। তখন সবাই বলতে থাকলো, দুলাভাই পয়রা গেছে, দুলাভাই পয়রা গেছে। তখন জামাই গা ঝাড়া দিয়ে বলল, আমি আসলে পড়ি নাই, আমি এভাবেই নামি। একদিন পল্টুর স্যার পল্টুকে বলল, তোর তো পড়া শেষ, তুই ওই ডাব গাছ থেকে 2টা ডাব পেরে নিয়ে আয়। তখন পল্টু বলল, না না স্যার, আমি এত উপরে উঠবো, আপনি নিচে থাকবেন, অনেক বড় বেয়াদবি হয়ে যাবে স্যার। তখন স্যার নিজেই ডাব পেরে নিয়ে এসে পল্টুকে বলল, নে এখন ডাব দুটোকে কাট। তখন পল্টু বলল, না না স্যার, আপনার সামনে আমি এভাবে দাঁত তুলবো, অনেক বড় বেয়াদবি হয়ে যাবে স্যার। তখন পল্টু স্যার নিজেই ডাব কেটে পল্টুকে বলল, নে এখন খাবি তো? তখন পল্টু বলল, স্যার আমি আপনার কথা 2 বার অবাধ্য হয়েছি স্যার, আর অবাধ্য হতে পারবো না স্যার। আরহাম, শেখার তো সবে শুরু, তাই না? কিন্তু মার্কস কিন্তু অনেক ভালো পেয়েছো। কত বলো তো? 90-এর কাছাকাছি। 90-এর কাছাকাছি, হ্যাঁ অনেকটাই কাছাকাছি। তুমি পেয়েছো 72 মার্ক, 72। ঠিক আছে, আমাদের এবারের প্রতিযোগী কশাকা থেকে মোহাম্মদ আরাফাত শেখ। শুরু করি। জি। সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন এক যুবক, তার পাশের সিটে বসেছে এক দাদু। সেই দাদুর হাতে একটা পেপসির বোতল। দাদু 5 মিনিট পর পর সেই পেপসির বোতলে চুমুক দিচ্ছে। সিনেমায় দুর্দান্ত অ্যাকশন চলছিল, তবে দাদুর একটু পরপর চুমুক দেওয়ায় সেই যুবকের খুব ডিস্টার্ব হচ্ছিল। এভাবে অনেকক্ষণ চলা পরে যুবক সেই দাদুর হাত থেকে পেপসি বোতলটা কেড়ে নিয়ে বলল, এই এতটুকু খেতে এতবার চুমুক দিতে হয়, দেখুন কি করে খেতে হয়। এই বলে যুবক বোতলে থাকা সব পানি খেয়ে ফেলল। দাদু অবাক হয়ে বলল, বাবা এ কি করলে তুমি?
আমি তো ওই বোতলে পেপসি খাচ্ছিলাম না, একটু পর পর পানের পিক ফেলছিলাম, তুমি সেটা গিলে ফেললে। মা আর ছেলের মধ্যে কথোপকথন। ছেলে মোবাইল নিয়ে বাথরুমে যাচ্ছে। মা বলল, এই মোবাইল নিয়ে কই যাস? ছেলে বলে, মা বাথরুমে যাচ্ছি। মা বলল, মোবাইল নিয়ে বাথরুমে যাস কেন? ছেলে বলল, মা যদি কারেন্ট চলে যায় তাহলে লাইট ধরাম। মা বলে, আচ্ছা ঠিক আছে যা। যা, তা আবার হেডফোন লস কেন? হেডফোন নাই কি করবি? মা কারেন্ট গেলে তো শুধু আমার অন্ধকারে, আবার অন্ধকার তো আমি আবার ভয় পাই, তা তো তুমি জানো না, তা হেডফোন নিলে গান শুনবো আর কি। তো গান শুনবি বুঝলাম, তো কাঁথা বালিশ নিয়ে যা, যদি ঘুম আসে ঘুমায় পড়িস। ভালো। শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথোপকথন। পরীক্ষার হলে পরীক্ষা হচ্ছে, বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র। হঠাৎ করে একটি ছেলে জোরে চিৎকার করে উঠলো। স্যার বলল, এই ছেলে তুমি চিৎকার করে উঠলে কেন? শিক্ষার্থী বলল, স্যার আপনি না বলছিলেন প্রশ্নে ইংরেজিতে যেটা লেখা থাকবে ওইটা বোঝার জন্য বাংলায় কি বলছে ওইটা বুঝতে হবে। হ্যাঁ বলেছিলাম, তো তুমি চিৎকার করে উঠলে কেন? স্যার এইখানে তো লেখা আছে ভয়েস চেঞ্জ করো, মানে কণ্ঠ পরিবর্তন করো, তাই স্যার চিৎকার করে কণ্ঠ পরিবর্তন করলাম। একজন লোক এবং একজন পথচারীর সাথে কথোপকথন। পথচারী বলছে, ভাই শুনলাম আমগো এলাকার চেয়ারম্যান নাকি মারা গেছে। হ ভাই মারা গেছে। কেমনে মারা গেল? ভাই হার্ট ফেল করে মারা গেছে। আহারে, সারা জীবন ভোটে পাশের পর পাশ করলো, মরার সময় ফেল করলো। ছোট্ট বন্ধু আরাফাত, ম্যাচিওর লাগছিল, কনফিডেন্ট লাগছিল শুরু থেকেই, ভালো লেগেছে। আমি যদি তোমার মার্কসটা বলি, বিচারকরা তোমাকে যে মার্কস দিয়েছে তার গড় এখানে আছে 70.66। হ্যাপি? সুপ্রিয় দর্শক, আজকের প্রতিযোগীদের সম্পর্কে আমরা সম্মানিত বিচারকদের কাছ থেকে অনুভূতি শুনে নেব। রনি ভাই। নতুন কুড়ি নামটা একটা আবেগের জায়গা। ছোট্টবেলায় টিভির সামনে বসে থেকে দেখেছি, মুগ্ধ হয়েছি যে কিভাবে নতুন কুড়িতে এত ছোটরা, আমার সমবয়সীরা এত সুন্দর করে অভিনয় করে। তো আজকে এই জায়গাটায় বসে আসলে সেই স্মৃতিটা মনে পড়ে গেল। অসম্ভব ভালো লাগা নিয়ে আজকে এখানে বসেছি এবং প্রত্যেকটা পারফর্মারের যার যা ভালো দিকগুলো সেগুলো বলার চেষ্টা করেছি, যেন নতুন কুড়ির এই জার্নিতে জানি না ও কত দূর যাবে, কিন্তু এর বাইরেও যেন স্ট্যান্ড আপ কমেডি নিয়ে সে অনেক দূর আগায় এবং এটাকে শিল্প হিসেবে দেশে প্রতিষ্ঠিত করতে সেও যেন সহযোগিতা করে, হেল্প করে এবং সাহস নিয়ে এগিয়ে যায়। আর আরেকটা বলতে চাই যে নতুন কুড়ি শুধুমাত্র একটা অনুষ্ঠান না, এটা আসলে শিল্পী তৈরির একটি কারখানা। আজকে যেটা শুরু হলো, আগামী 15, 20, 30 বছর এবং শত বছর ধরে এর রেশ থাকবে এবং এই প্রক্রিয়ায় অসংখ্য শিল্পী তৈরি হবে। অলরেডি এই নতুন করে চালু হওয়াতে অসংখ্য গানের স্কুল, নাচের স্কুল, আবৃত্তির স্কুল এবং স্ট্যান্ড আপ কমেডিরও স্কুল, সেগুলো কিন্তু সারা দেশব্যাপী শুরু হয়েছে এবং প্রত্যেক গার্ডিয়ান তার সন্তানকে নিয়ে আবার এসব স্কুলের আঙিনায় গিয়েছে এবং সেই শিক্ষকদের কাছে গিয়েছে যে আমার সন্তানকে আরেকটু তৈরি করে দিন। এই জার্নিটা সারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটা প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে কখনো আর শিল্পী সংকট তৈরি হবে না। তো শুভকামনা যারা এই কৌতুক বিভাগে ছিল প্রত্যেক বন্ধুদের জন্য এবং এই গোটা নতুন করে জার্নিতে যারা আছে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং বিটিভির জন্য শুভকামনা, সবার জন্য ধন্যবাদ। কাজল ভাই। আমার তো আর ভাষা নেই। এই নতুন কুড়িতে আমরা একটা গুরু দায়িত্ব নিয়ে বসেছি, এটা একটা বিশাল ব্যাপার। আর এই কৌতুক নিয়েই আছি, আর আজকে কৌতুক পর্বটা ছিল, তা সবাই ভালো করেছে। আর আমার এত আনন্দ লাগছে যে এই নতুন কুড়িতে এসে, আমরা আর ছোটোবেলায় দেখতাম, আমরা চিন্তা করতাম এই নতুন কুড়িতে যদি তুই যেতে পারতাম। তা এটাই একটা বিরাট ভাগ্য যে আমরা বিচারক হয়ে এখানে এসেছি, কিন্তু এটা বিশাল দায়িত্ব, এটা সম্ভব নয়। আমরা যে নাম্বারগুলো দিচ্ছিলাম আমাদের তো হাত কাঁপছিল যে আমরা কিভাবে কি করব। তো যাই হোক, আজকে সবাইকে জানাই আর কি বলবো, রসিক মনের এক রাস রসালো ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আরও এরকম ভালো ভালো অনুষ্ঠান টেলিভিশনে আসুক এবং নতুন কুড়ি ফুল হয়ে ফুটুক, আমরা এটা চাই। শাওন ভাই। নতুন কুড়ি আমাদের সবারই একটা আবেগের জায়গা। সেই ছোটোবেলায় নতুন কুড়িতে আসার চেষ্টা করতাম বা ইচ্ছা ছিল নতুন কুড়িতে জয়েন করব, বাট এইভাবে আসা হবে সেটা কখনো ভাবিনি। তবে আজকে এসে যেই নতুন নতুন প্রতিভাদের দেখলাম, তাদের চেষ্টা দেখলাম, অনেকে অনেকভাবে তারা প্রস্তুত, অনেকে এখনও প্রস্তুত না, কিন্তু তাদের যে আগ্রহ, তাদের যেই চেষ্টা, তাদের যে টিকে থাকার যে তাদের
স্পৃহা, এটা আসলে আমাকে আরো নতুনভাবে ইন্সপায়ার করছে ভালো ভালো কাজ করার। প্রিয় দর্শক, সম্মানিত বিচারকদের কাছ থেকে শুনে নিলাম আজকের প্রতিযোগিতা নিয়ে কিছু অনুভূতির কথা। চূড়ান্ত বাছাই পর্বে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা 10-এ আসছেন যারা, তাদের ফলাফল দেখে নেব এবারে। প্রথম স্থান অধিকার করেছে শাওকাত ওয়াসিদ সিলেট বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 89.67। দ্বিতীয় স্থানে রয়েছে মাহিরা ময়মনসিংহ বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 89। তৃতীয় স্থান অধিকার করেছে জেরাল্ড বিশ্বাস ঢাকা বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 85.33। চতুর্থ স্থানে রয়েছে সাবিক সাদত খুলনা বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 85। পঞ্চম স্থান অধিকার করেছে সুবাইতা বিনতে করিম চট্টগ্রাম বিভাগ থেকে, প্রাপ্ত নম্বর 83। এবার সিলেট বিভাগ থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে শাশ্বতী দেবসূচি, তিনি পেয়েছেন 77.33। এবারে 72 নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে ময়মনসিংহ বিভাগ থেকে মোহাম্মদ শারাফ আল আরহাম। একই নম্বর পেয়ে সম্মিলিতভাবে অষ্টম স্থান অধিকার করেছে দুজন, দেবশ্রী দাস অর্নি সিলেট বিভাগ থেকে এবং ঢাকা বিভাগ থেকে ফাইজা ফারিহা। নবম স্থানে রয়েছেন জাফিরা ডানিন মুনম ময়মনসিংহ বিভাগ থেকে, তার প্রাপ্ত নম্বর 71.33। দশম স্থান অধিকার করেছেন ঢাকা বিভাগ থেকে মোহাম্মদ আরাফাত শেখ, প্রাপ্ত নম্বর 70.67। প্রতিযোগীদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা এবং শুভকামনা। আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।